প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে কেমন আছো? আজকে আমি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি এই কবিতাটার সম্পূর্ণ ব্যাখ্যা করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর প্রত্যেকবারে আমি প্রশ্ন উত্তর মুখে আলোচনা করি, এইবারে আমি প্রশ্ন উত্তর কিছু লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, আর এখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারবে। তাহলে চলো শুরু করি ফুল ফুটুক না ফুটুক কবিতাটি। প্রথম প্রশ্ন আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল ফুল ফুটুক। আচ্ছা, এটাতে 2 নম্বর ছিল। এরপরে ক্ষয়ের প্রশ্ন যেটা আছে সেটাতেও কিন্তু মান আছে 2। কবি বসন্ত বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, এর উত্তর হবে, কবি বসন্ত ঋতুর চিরন্তন রূপকে আমাদের সামনে তুলে ধরেছেন। বসন্ত হলো ঋতুরাজ। প্রকৃতির নিয়মে শীতের শেষে বসন্তের আগমন ঘটে। বসন্ত ঋতু ফুলের ডালি নিয়ে আসে, কিন্তু যদি ফুল না ফোটে তবুও বসন্তের আগমনকে অস্বীকার করা যায় না। বসন্ত চিরকালীন সত্য। এই ঋতু মানব জীবনে আনন্দ নিয়ে আসে। গয়ের প্রশ্ন আছে, আজ বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? এখানেরও মান আছে 3। কবি আজ বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, দাঙ্গা, মন্বন্তর প্রভৃতি কারণে দেশ ছিল উত্তাল। অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেশে কালোবাজারি, ব্ল্যাকআউট চলছিল, কিন্তু কবি ছিলেন আশাবাদী। তিনি সেই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকতে শিখিয়েছিলেন। নতুন করে মানুষকে বাঁচার প্রেরণা জুগিয়েছিলেন। 40-এর দশকের অগ্নিগর্ভ ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মানুষের জীবন থেকে বসন্ত হারিয়ে গিয়েছিল। যুদ্ধের ভয়াবহতায় দুমুঠো অন্নের জন্য মানুষকে সংগ্রাম করতে হতো। সেই সময় জনজীবনে এক অস্থির অবস্থা। যুদ্ধ ও 50-এর দশকের মন্বন্তরের চিত্র কবিকে ব্যথিত করে তোলে। অনাহারে, অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়। মানুষের শান্ত সুখী জীবন নষ্ট হয়ে যায়। চারিদিকে শুধু মৃত্যুর করাল ছায়া। কবি আজ বলতে সেই সময়ের কথা বলেছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন, ঘয়ের প্রশ্ন হলো, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। হ্যাঁ, এতেও আছে মান 3। এর উত্তরটা খুব মন দিয়ে শোনো, আর আমি যেহেতু এবার থেকে লিখে দেব তাই তোমাদের লিখতে সুবিধে হবে। প্রয়োজনে তোমরা কিন্তু লিখে নাও। কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমাজের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি মানুষের বেদনা যন্ত্রণাকে প্রত্যক্ষ করেছেন। তিনি দেখেছেন ব্ল্যাকআউটের কালো রাত্রি, স্বপ্ন দেখা মেয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার দুঃসহ যন্ত্রণা। কিন্তু কবি বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতিতেও প্রকৃতির নিয়মে বসন্তের আগমন ঘটবে। গাছের কচি কচি পাতা ফুল ফুটবে। একদিন সমাজে ভয়াবহতার সমাপ্তি ঘটবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।
কবি বলেছেন বসন্তকালে ফুলের সমাগম হয়, কিন্তু ফুল যদি নাও ফোটে তবুও বসন্ত কখনো মিথ্যা হয় না, সে চিরসত্য। তেমনি সমস্ত ভয়াবহতার মধ্যে আছে জীবনের প্রতি মানুষের ভালোবাসা। মানুষের জীবন নানা আঘাতে ক্ষতবিক্ষত হলেও মানুষের জীবন তৃষ্ণা কখনো ফুরিয়ে যায় না। অন্তরের গভীরে মানুষের আনন্দ জীবন তৃষ্ণা লুকিয়ে থাকে, তাই বেঁচে থাকার ইচ্ছা কখনো মরে যায় না, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। চলো এবার 2 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। দেখো এখানে আমি পুরো 4টে লাইন এখানে লিখতে পারিনি, কিন্তু আমি বলে দিয়েছি 4টে লাইন। আচ্ছা, এই প্রথম ক নম্বর প্রশ্ন আছে, কবির লেখা 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম করো। কবির লেখা 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পদাতিক ও অগ্নিকোণ। ক্ষয়ের প্রশ্ন আছে, কে পাঁজর ফাটিয়ে হাসছে। এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন আছে, পাঁজর শব্দের অর্থ কি। প্রথম যেটা প্রশ্ন আছে, কে পাঁজর ফাটিয়ে হাসছে, সেটা আগে বলে নি। কবি বলেছেন ইট বালি সিমেন্টের তৈরি ফুটপাথে জন্মানো একটি নীরস রুক্ষ শুষ্ক গাছ পাঁজর ফাটিয়ে হাসছে। গাছটিকে কবি কাঠখোট্টা বলেছেন, কাঠখোট্টা একটি গাছ বলেছেন। এই গাছের মাধ্যমে কবি সমাজের বাস্তব রূপটি তুলে ধরেছেন। আচ্ছা, এর সঙ্গে লেজুর যে প্রশ্ন ছিল পাঁজর শব্দের অর্থ কি, সেটা নতুন প্যারা করে লিখবে। পাঁজর শব্দের অর্থ বুকের হাড়, যা বুকের হৃৎপিণ্ড ও ফুসফুসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কিন্তু মনের প্রবল ইচ্ছাকে পাঁজর কিন্তু বেঁধে রাখতে পারে না। আচ্ছা, গ নম্বর প্রশ্ন দেখে নি, পাঁজর ফাটিয়ে হাসার কারণ কি। এখানে মান আছে 3। এর উত্তরটা হবে, শান বাঁধানো ফুটপাতে কোনো গাছ সহজে বেড়ে উঠতে পারে না। ইট বালি সিমেন্টের কংক্রিট ভেদ করে গাছটি তার শিকড়কে মাটির নিচে চালনা করেছেন। এর মাধ্যমে সে তার নিজের অস্তিত্বকে প্রকাশ করেছে। অসহ্য যন্ত্রণার মধ্যেও তার ডালে কচি কচি পাতা জন্মেছে। ওই পাতাগুলি যেন তার হাসি, যা তাকে বেঁচে থাকার রসদ যোগায়। গাছটি প্রতিকূল পরিস্থিতিতে মরে যায়নি বা সে হেরেও যায়নি। এই গাছটি সংগ্রাম করে সব বাধা অতিক্রম করেছে। সে যেন যুদ্ধ জয়ের হাসি হাসছে। প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে সে বিকশিত হয়ে উঠেছে। বসন্তের আগমনে নব প্রাণ সঞ্চারিত হয়েছে। ফুল ফুটুক বা না ফুটুক, গাছটির পাঁজরে জন্মানো কচি কচি পাতাগুলি জানাচ্ছে গাছটির হৃদয়ের আনন্দকে। ঠিক আছে, এটা হলো গ নম্বর প্রশ্নের উত্তর 2-এর। চলে আসি ঘ নম্বর প্রশ্নে। উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এর মান আছে 3। এখানে এই রকম ভাবে কোনো লাইন তুলে তোমাদের তাৎপর্য বিশ্লেষণ দেবে, সুতরাং প্রত্যেকটা লাইনের তাৎপর্য তোমাদের কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে। তো এর উত্তরটা হবে, উদ্ধৃত অংশটির তাৎপর্য হলো মানুষের জীবনেও হাসির প্রয়োজন আছে। নির্মল হাসি মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, সব প্রতিবন্ধকতার শেষে আসবে জয়ের হাতছানি। যেমন রাতের অন্ধকারের শেষে সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, তেমনি মানব জীবনেও দুঃখের শেষে সুখের আভাস ঘটবে।
আভাস মিলবে। কবি বলেছেন, মানুষ যেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দ করে বেঁচে থাকে। তার মুখের হাসি যেন কখনো মলিন না হয়ে যায়। এই কবিতায় কবি যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদির শেষে এক নবজীবন ফিরে পাওয়ার প্রেরণা জাগায়। হয়ে গেল আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে আছে, আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। এই লাইনটা তুলে দিয়ে দেখি কি কি প্রশ্ন হতে পারে। প্রথম কয় প্রশ্ন আছে, কবির প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তাকে কি কবি বলা হয়? কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হলো পদাতিক। তাকে পদাতিক কবি বলা হয়। খ নম্বর প্রশ্ন আছে, কালো ঠুলি বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হলো, কবি সুভাষ মুখোপাধ্যায় কালো ঠুলি বলতে বোঝাতে চেয়েছেন যে যুদ্ধের সময় রাত্রের অন্ধকারে শত্রুরা যাতে আক্রমণ না করতে পারে তার জন্য রাস্তার আলোগুলোকে কালো আবরণ বা কালো কাপড় পরিয়ে রাখা হতো, শত্রুপক্ষ যাতে সঠিক গন্তব্য নির্ধারণ করতে না পারে, কারণ রাতেই তারা বেশি আক্রমণ করত। এই অবস্থাকে ব্ল্যাকআউট বলা হয়। ঠুলি কথার অর্থ চোখের আবরণ। এখানে কবি কালো ঠুলি বলতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাক আউটকে বুঝিয়েছেন। হয়ে গেল আমার খ নম্বর প্রশ্নের উত্তর। আগের ক্ষয়ের মান কিন্তু 2 ছিল, প্রথম দুটোরই 2 ছিল। এরপরে গ নম্বরে চলে আসি, ঠুলি পরিয়ে তারপর খুলে নেওয়া হয় কেন? আচ্ছা, এখানে মান আছে 3। উত্তরটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং খুব ভালো করে এটা শোনো। সমাজের দুর্দিনে সাধারণ মানুষের চোখে ঠুলি পরানো থাকে, অর্থাৎ মানুষের মন যন্ত্রণা দুঃখে পরিপূর্ণ থাকে। তাই মানুষের মনে কোনো শুভ বোধ বা শুভ চিন্তা থাকে না। কিন্তু সেই যন্ত্রণাময় দিনগুলি কবি আর ফিরে পেতে চান না। তাই তিনি চোখের ঠুলি খুলে যন্ত্রণাময় জীবন থেকে স্বাভাবিক আনন্দময় শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে চান। হলো? আচ্ছা, এরপরে চলে যাই ঘ নম্বর প্রশ্ন। মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে তুলে নেওয়া হয় কেন? এর মান আছে 3। এর উত্তরটা হবে, যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে বহু মানুষ মৃত্যুর কোলে শায়িত হয়েছে, আবার কিছু মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। একদিকে মানুষ যেমন এই পরিস্থিতিতে শান্তিতে মৃত্যুর কোলে শায়িত হতে পারে না, অপরদিকে মানুষের বেঁচে থাকার ইচ্ছাও চলে যায়। এই জীবন ও মৃত্যুর দোটানায় পড়ে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়েছিল, কিন্তু কবি আশাবাদী। মানব জীবনে যে অবক্ষয় ও নৈরাশ্য সৃষ্টি হয়েছিল, কবি মনে করেন যে মানুষ পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। মানুষের জীবন আলোর জোয়ারে উদ্ভাসিত হয়ে উঠবে, সমাজ নতুনভাবে গড়ে উঠবে, পীড়নহীন শোষণহীন এক সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচবে। তাই মানুষের চোখের ঠুলি খুলে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে কবি নবজীবনের সূচনা করতে চান। চলে আসি 4 নম্বর প্রশ্নতে। যে দিনগুলি রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। এখানে প্রথম প্রশ্ন আছে, কোন পটভূমিতে কবিতাটি রচিত হয়েছিল? এর মান আছে 2। 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে
কবিতাটি রচিত হয়েছিল। সেই সময় দেশে দুর্ভিক্ষ, কালোবাজারি, মন্বন্তর, ব্ল্যাকআউট প্রভৃতি দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়েছিল। দেশ জুড়ে অরাজকতা চলছিল। যুদ্ধের করাল ছায়া, কালোবাজারির দাপট, বিদেশি শক্তির স্বৈরাচারিতার ফলে সেই সময় মানুষের অস্তিত্ব বিপন্ন হতে চলেছিল। এইরূপ অবস্থায় কবিতাটি রচিত হয়েছিল। কেমন? আচ্ছা, কোনো রকম অসুবিধে হলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে। যদি কিছু বোঝার অসুবিধা হয় অবশ্যই আমি বলার চেষ্টা করব। আচ্ছা, খ নম্বর প্রশ্নতে আসি। কোন দিনগুলোর কথা বলা হয়েছে? এখানেও মান আছে 2। এর উত্তর হবে, এই কবিতায় কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলেছেন। এই সময় বিদেশি শক্তির সাধারণ মানুষের ওপর অত্যাচার, দাঙ্গা, দুর্ভিক্ষ ইত্যাদির ফলে দেশ ছিল উত্তাল। এই দিনগুলোতে শত শত মানুষের মৃত্যু হয়। যুদ্ধের করাল গ্রাসে আমাদের দেশে দুর্যোগের ঘনঘটায় যে কালো দিনগুলোর সৃষ্টি হয়েছিল, পদাতিক কবি সেই দিনগুলোর কথাই এই কবিতায় বলেছেন। কেমন? চলে আসি গ নম্বর প্রশ্নে। দিনগুলি কোন রাস্তা দিয়ে কোথায় চলে গেছে? এর মান আছে 3। উত্তরটা খুব মন দিয়ে শোনো। কবি আধুনিক যুগের পদাতিক কবি। সেই সময় কবি যে সময় কবি এই কবিতাটি লিখেছিলেন তখন যুদ্ধের করাল ছায়া সাধারণ মানুষের জীবনে অভিশাপ নিয়ে আসে। কিন্তু কবি ছিলেন আশাবাদী। তাই তিনি বলেছেন, সেই ভয়ঙ্কর দিনগুলো আর যেন ফিরে না আসে। সেই দিনগুলো যেন কালের গহ্বরে বিলুপ্ত হয়ে যায়। এখানে একটু ভুল লেখা আছে, এখানটা তোমরা লিখবে, তিনি বলেছেন সেই ভয়ঙ্কর দিনগুলো আর যেন মানুষের জীবনে ফিরে না আসে। দিনগুলি কালের গহ্বরে বিলুপ্ত হয়ে গেছে। সেই দিনগুলো এখন মানুষের জীবন পথের রাস্তা দিয়ে দূরে চলে গেছে। যুগের দুর্যোগ কবিকে পীড়িত করলেও তিনি বিশ্বাস করতেন যে সমাজ পুনরায় নতুনভাবে গড়ে উঠবে। সেখানে পীড়নহীন, শোষণহীন এক সমাজ গড়ে উঠবে। সেখানে সকলে সুস্থভাবে বাঁচবে। এক নতুন সমাজ সৃষ্টি হবার ইঙ্গিত কবি এখানে দিয়েছেন। চলে আসি ঘ নম্বর প্রশ্নে। কবি সেই দিনগুলি আর ফিরে পেতে চান না কেন? এটাতে আছে 3। এর উত্তরটা হবে, কবি প্রত্যক্ষ করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মানুষের জীবনে যে ভয়াবহতা ও বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, তিনি তাই সেই দিনগুলোকে আর ফিরে পেতে চান না। তিনি আর দেখতে চান না দুর্ভিক্ষের ফলে না খেতে পেয়ে কত শত শত মানুষের মৃত্যু মিছিল। চারিদিকে মানুষের হাহাকার, মৃত্যুর বিভৎসতা কবিকে ব্যথিত করে তুলেছিল। কিন্তু কবি নৈরাশ্যবাদকে জয় করতে বলেছেন। তিনি জীবনে গতিময়তার কথা বলেছেন। তিনি আনন্দময় জীবনে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। তিনি চেয়েছেন সেই অরাজকতার দিনগুলি শুভ শক্তির রাস্তা দিয়ে কালের গহ্বরে যেন হারিয়ে যাক। তাই তিনি কামনা করেছেন যে সেই অভিশপ্ত দিনগুলি যেন কোনো দিন ফিরে না আসে। মানব জীবন আলোর জোয়ারে উদ্ভাসিত হয়ে উঠুক। এই হলো আমার 4টে প্রশ্ন। আরো বাকি কয়েকটা প্রশ্ন হবে, কিন্তু একটা ভিডিওর মধ্যে যদি সব প্রশ্নগুলো দিই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সুতরাং আমি এই পরের প্রশ্নগুলো পরের ভিডিওতে দেব।
আর তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো। আর আইসিএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখানেই আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।